বন্ধুরা, মানুষের ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়। ভাষা কখনো আবেগ, কখনো প্রতিবাদ, কখনো প্রেম, কখনো নাটক হয়ে ওঠে। আর সেই ভাষা যখন কণ্ঠের শিল্পের রূপ নেয়, তখনই জন্ম হয় বাচিক শিল্পের। সঞ্চালনা, আবৃত্তি, কবিতা পাঠ, কণ্ঠনাটক, মঞ্চনাটক, প্রতিটি ধারার ভিতরেই রয়েছে কণ্ঠের আলাদা আলাদা ব্যাকরণ, আলাদা সৌন্দর্য, আলাদা দায়িত্ব। আজকের অনুষ্ঠানে আমরা জানার চেষ্টা করব এই সব কিছুকে নিয়েই। সঙ্গে থাকবে উদাহরণ, আলোচনা এবং কণ্ঠনাটকের হয়তো অংশবিশেষও। আর এইসব নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যিনি রয়েছেন, তিনি একজন বিশিষ্ট কণ্ঠশিল্পী, বলা ভালো শ্রুতি নাটকের সঙ্গে তার যোগাযোগ। পাশাপাশি তিনি নিজে একজন সুলেখিকা, সমাজসেবিকা। সাংস্কৃতিক জগতের সঙ্গে তার যোগ ওতপ্রোতভাবে আমরা পেয়ে থাকি। আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমতী অপর্ণা ভট্টাচার্য মহাশয়া। নমস্কার অপর্ণা দি। নমস্কার দিদি, আজকে যে বিষয়টি আমরা বেছে নিয়েছি, সেই বিষয়টি বাছার পিছনে একটি অন্যতম কারণ হচ্ছে, আমরা জানি যে একটি বিশেষ দিন সারা বিশ্বজুড়ে পালিত হয়, ওয়ার্ল্ড ডে ফর কালচারাল ডাইভার্সিটি ফর ডায়ালগ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এই বিষয়টিকে কেন্দ্র করে আজকের এই আলোচনাটিকে বাছা হয়েছে। তাহলে শুরুতেই যদি আমরা এই দিনটিকে নিয়ে একটু আলোচনা করি, যে এই দিনটির সাথে আপনাদের এই বাচিক শিল্প, এই বিষয়টিকে আপনি কিভাবে যুক্ত করবেন? এই দিনটির সঙ্গে বাচিক শিল্পের এক গভীর সম্পর্ক আছে। কারণ বাচিক শিল্প এটি ভাষা, সংস্কৃতি, ভাবনা, ইতিহাস এবং মানুষের অভিজ্ঞতাকে কণ্ঠের মাধ্যমে বহন করে। এই দিনটির মূল বিষয় ডায়ালগ অর্থাৎ সংলাপ এবং কালচারাল ডাইভার্সিটি অর্থাৎ সাংস্কৃতিক বৈচিত্র্য। এই দুটির সঙ্গে বাচিক শিল্প সরাসরিভাবে যুক্ত। বাংলা ভাষার মধ্যে রয়েছে অনেক উপভাষা, লোকভাষা, আঞ্চলিক ভাষা এবং তাদের উচ্চারণ। বাচিক শিল্প এই উচ্চারণের মাধ্যমে এই ভাষাগুলোকে জীবন্ত করে। বাচিক শিল্প সংলাপ তৈরি করে। কবিতা বলুন বা নাট্যপাঠ, গল্প পাঠ, আবৃত্তির মাধ্যমে মানুষে মানুষে অনুভূতির আদান প্রদান হয়। এছাড়া সংস্কৃতির পরিচয় বহন করে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, যেমন কাজী নজরুল ইসলাম বা জীবনানন্দ, অথবা যে কোনো বিখ্যাত কবি বলুন, সাহিত্যিক বলুন বা লোকসাহিত্যের যে পাঠ করি আমরা, সেই পাঠের মাধ্যমে সমাজে সংস্কৃতিটা আমাদের চোখের সামনে আসে। এই বাচিক শিল্প শেখায় সহনশীলতা, শেখায় মানবিকতা। বিভিন্ন দেশের বা বিভিন্ন মতের সাহিত্য পাঠ মানুষকে অন্য সংস্কৃতিকে বুঝতে ভীষণভাবে সাহায্য করে। বাচিক শিল্প আত্মপ্রকাশ, শিক্ষা, শিশুদের ভাষা বিকাশ এবং সামাজিক সচেতনতার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই এই দিবসের সঙ্গে বাচিক শিল্পকে কেন্দ্রীভূত যে করা হয়েছে, কারণ এ তো শুধুমাত্র একটি বিষয় নয়, বহু ভাষিক আবৃত্তি, নাট্যপাঠ, লোকসাহিত্য পরিবেশন, সাংস্কৃতিক সংলাপ, এই ধরনের অনুষ্ঠান সেই জন্যই অত্যন্ত অর্থপূর্ণ হয়ে ওঠে। অত্যন্ত সুন্দরভাবে আপনি বিষয়টিকে রিলেট করলেন। তো এবারে যদি চলে আসি যে বাচিক শিল্প কি ও এর যে বিভিন্ন বিভাজনগুলো রয়েছে, আমরা পুঁথিগত সংজ্ঞা চাইছি না, আমরা চাইছি আপনার অনুভূতি থেকে বাচিক শিল্প কি এবং বিভাজন। আসলে আমরা সাধারণত শিক্ষিত মানুষেরা প্রমিত বাংলায় কথা বলে থাকি। বাচিক শিল্প বা বাক শিল্প হচ্ছে কথা বলার একটা শৈল্পিক রূপ, যেটির মূল মন্ত্রগুলো স্পষ্ট উচ্চারণ। উচ্চারণ যদি স্পষ্ট না হয়, সঠিকভাবে যদি আমরা শব্দ চয়ন করতে না পারি, যথাযথভাবে যদি স্বরক্ষেপণ না করতে পারি, বা বিভিন্ন যে আবেগ, সেই আবেগগুলোকে যদি আমরা সঠিকভাবে প্রকাশ না করতে পারি, তাহলে তাকে কিন্তু আমরা বাচিক শিল্প বলতে পারবো না। অতএব বাচিক শিল্প এই সমস্ত কিছুর সমন্বয়ে গঠিত হয়। এই বাচিক শিল্পের কতগুলি বিভাগ আছে। যিনি সঞ্চালনা করেন তিনি একজন বাচিক শিল্পী, যিনি কবিতা পাঠ করেন তিনিও, যিনি আবৃত্তি করেন তিনিও, আবার যিনি কণ্ঠনাটক পরিবেশন করেন বা যিনি সংবাদ পাঠ করেন, এরা সকলেই কিন্তু এক একজন বাচিক শিল্পী, বা এই প্রত্যেকটি শিল্পই বাচিক শিল্পের
অন্তর্ভুক্ত। আবার যদি যারা বক্তব্য রাখেন, তিনি নেতা হতে পারেন, সেমিনারের বা তাৎক্ষণিক বক্তৃতা, বিতর্ক সভা, এগুলো তো যারা বক্তব্য রাখে তারা তো বাচিক শিল্পী একদিক থেকে। অবশ্যই, কেননা বাচিক শিল্প আমাদের কথা বলার যে ধরন, সেই ধরনটাকে সম্পূর্ণ পরিবর্তন করে দেয় যদি আমরা বাচিক শিল্পী হই। মানে যে বক্তার বক্তব্যের মধ্যে এই যে আগের যে গুণগুলো বললেন সেগুলো একদম। থাকলে পরে তার বক্তব্য অনেক বেশি মনোগ্রাহী হবে। মনোগ্রাহী হবে। বেশ, এখানেই আসি যে এই যে সঞ্চালনা, কবিতা পাঠ, আবৃত্তি, কণ্ঠনাটক, এই যেগুলো বললেন, এই সবগুলোকে কি তাহলে যদি কেউ সবকটাই করতে চান তাহলে কি তাকে আলাদা করে সবটাই শিখতে হবে, নাকি কোনো একটি শিখলে পরে বাকিগুলো করে নেওয়া যাবে? একেবারেই তা সম্ভব নয়। আপনি কোনো একটি শিখলেন মানে আপনি হয়তো সঞ্চালনা শিখলেন, আপনি সঞ্চালনা করতে দাঁড়ালেন মঞ্চে, আপনি হয়তো বলবেন, উপস্থিত সকল শ্রোতাকে হয়তো নমস্কার জানাবেন এবং শুভ সন্ধ্যা বলবেন। এটা যদি বাচিক শিল্পে শিক্ষিত না হয়ে যদি দাঁড়ান, আপনি হয়তো যেমন তেমন করে বললেন, কিন্তু আপনি শিক্ষিত হয়ে দাঁড়িয়ে বলবেন নমস্কার, শুভ সন্ধ্যা। এই যে বলার একটা ধরন, এটা কিন্তু বাচিক শিল্পে শিক্ষিত না হলে সম্ভব নয়। ঠিক তেমনি আপনি যদি আবৃত্তি করতে দাঁড়ান, যদি আপনি আবৃত্তি না শিখে দাঁড়ান, তাহলে একটা কবিতার মধ্যে যে সুর, তাল, লয় সবকিছু থাকে, সেটা কিন্তু আপনি সঠিকভাবে পরিবেশন করতে পারবেন না। মানে তখন আবৃত্তিটা আবৃত্তি হয়ে যাবে। একদম। বুঝতে পারছি। আরেকটি কথা মাথার মধ্যে এলো, তা হচ্ছে এই যে শ্রুতি নাটক কথাটা আমরা খুব শুনি, আমরা আমাদের আকাশবাণীতে বেতার নাটক কথাটি প্রচলিত রয়েছে। একই সাথে এই মুহূর্তে একটি কথা প্রচলিত, তা হচ্ছে কণ্ঠ নাটক। তাহলে কোন কথাটি, মানে আমি আকাশবাণীর বিষয়টি বাদ দিচ্ছি, কারণ বেতার নাটক তো বেতার নাটকই, কিন্তু যেই নাটকটি আমি সামনাসামনি বসে দেখছি এবং শুনছি, সেখানে সেটি কণ্ঠ নাটক নাকি শ্রুতি নাটক, আপনি কিভাবে বিষয়টিকে ব্যাখ্যা করবেন? আমরা বেদের শ্রুতি শব্দটিকে এইভাবে পেয়েছি, শ্রুতি অর্থাৎ যা শ্রবণ করে মননে রাখা হয় সেটাকে বলা হয় শ্রুতি। আমরা যখন শ্রুতি নাটক পরিবেশন করছি তখন কিন্তু কোনো মতেই আমরা শুনে সেটাকে মনে রেখে কিন্তু শ্রোতার সামনে সেটা বলছি না। আমাদের হাতে একটি বই থাকে বা একটি নাটকের স্ক্রিপ্ট থাকে, সেটা দেখে আমরা কণ্ঠের দ্বারা অভিনয় করছি। তাহলে যেখানে কোনো শোনার বিষয় নয়, মানে যিনি পরিবেশন করছেন তিনি কিছু শুনে বলছেন না, সম্পূর্ণ ব্যাপারটা তার কণ্ঠ নিঃসৃত হচ্ছে, তিনি কণ্ঠের মাধ্যমে সম্পূর্ণ অভিনয়টাকে শ্রোতার সামনে তুলে ধরছেন। সেই জন্যই আমার মনে হয় কণ্ঠ নাটক শব্দটি বেশি প্রযোজ্য। বেশ, আমাদের সময় থাকলে এই বিষয়টি নিয়ে আরেকটু বিস্তৃত আলোচনা করব। এবার আসি বাচিক শিল্পের অন্য একটি ঘরানা, তা হচ্ছে আবৃত্তি, এবং পাশাপাশি কবিতা পাঠ বলে একটি বিষয় থাকে। তো কবিতা পাঠ এবং আবৃত্তি, এই দুইয়ের মধ্যে কি পার্থক্য রয়েছে, মানে কিভাবে মানুষকে বোঝানো যাবে যে এটি কবিতা পাঠ এবং এটি আবৃত্তি? আজকাল আমরা দেখি প্রচুর কবি এবং তারা স্বরচিত কবিতা মঞ্চে পাঠ করেন। এখানে প্রথমে একটা কথা বলি, একজন কবি কিন্তু একজন আবৃত্তিকার হতে পারেন, দুটোর মধ্যে বিশাল প্রভেদ। যিনি কবি তিনি ভীষণ ভালো কবিতা লিখতে পারেন, কিন্তু তিনি হয়তো আবৃত্তিটা শেখেননি। ফলস্বরূপ যেটা হয়, তিনি যখন মঞ্চে দাঁড়িয়ে তার স্বরচিত কবিতাটি পাঠ করেন, অর্ধেক অর্থই হয়তো আমাদের বোধগম্যই হয় না। ভালো কবি বলেই যে তিনি সেটি পাঠ করতে পারবেন সেটা তো সম্ভব নয়। অথচ তার সেই কবিতা যদি একজন আবৃত্তিকার বলেন, তাহলে আমরা দেখব সেটার অর্থ বহু সহজে আমাদের কাছে বোধগম্য হচ্ছে, তার সুর, তাল, লয় সবকিছু রক্ষা করছেন। না, তাহলে কি আপনি কবিতা পাঠ বিষয়টিকে নস্যাৎ করে দিচ্ছেন? মানে নস্যাৎ করছি না, যদি সেটা যথাযথভাবে শিখে চর্চিত হয়ে বা আবৃত্তিটা শিখে নিয়ে আমরা পাঠ না, তাহলে আবৃত্তির সাথে কবিতা পাঠের পার্থক্যটা তাহলে কোথায় হচ্ছে? মানে দেখে বললে সেটা পাঠ এবং স্মৃতি থেকে বললেই আবৃত্তি। এক কথায় এটাই মানে হয়, দেখে যেটা পাঠ করা হচ্ছে সেটা কবিতা পাঠ, আর যেটা স্মৃতি থেকে করা হচ্ছে, অনেকে কিন্তু দেখবেন দেখে পাঠ করছেন কিন্তু মনে হচ্ছে তিনি অসাধারণ আবৃত্তি করছেন। সেটা কিভাবে সম্ভব? ওই চর্চা, শব্দের অর্থগুলো আসলে থেকে বুঝতে হবে। একদম। মনে করুন একটি বাক্য, সেটি আপনি যখন সঞ্চালনা করছেন তখন যেভাবে বলছেন, আপনি যখন সেই একই বাক্য কণ্ঠ নাটকে বলছেন তখন কি সেটা বদলে যাচ্ছে? আপনি শুরুর দিকে বলছিলেন, ওই বিষয়টিতেই আবার ফিরে আসছি, একটু উদাহরণস্বরূপ যদি বোঝান। অবশ্যই। ধরুন একজন সঞ্চালনা করছেন, তিনি কণ্ঠ নাটকটা জানেন না, তিনি সঞ্চালনা করতে গিয়ে বলছেন, আপনাকে দেখে আমি তো প্রথমে চিনতেই পারিনি। সঞ্চালক এভাবে বলতেই পারেন, কিন্তু যখনই এটা কণ্ঠ নাটকে এসে যাবে, এই একটি বাক্যকে, তখন আমরা বলবো, আপনাকে দেখে আমি তো ঠিক চিনতেই পারিনি। এই যে ব্যাপারটা, সঞ্চালনা এবং কণ্ঠ নাটকের মধ্যে প্রভেদটা অনায়াসে তৈরি করে দিল।
একই রকম ভাবে মঞ্চনাটক করেন তিনি, নিশ্চয়ই কণ্ঠনাটকটাও খুব সহজেই না শিখিয়ে করে ফেলতে পারবেন। আমি এটা মানব না, কারণ যিনি মঞ্চ নাটক করছেন তার কিন্তু বেশ অনেকটা সুযোগ থাকে। তিনি তার অভিব্যক্তি তার চোখ দিয়ে, তার হাত, শরীর দিয়ে, তার মাথা এদিক ওদিক ঘুরিয়ে তিনি প্রকাশ করতে পারছেন। কিন্তু যিনি কণ্ঠনাটক পরিবেশন করেন তিনি কিন্তু সমস্তটা কণ্ঠ দিয়ে মানুষকে বোঝাচ্ছেন। আবেগ, দুঃখ, রাগ, সুখ সবটাই কিন্তু তাকে কণ্ঠের মাধ্যমে প্রকাশ করতে হচ্ছে। সেখানে তিনি কোনো রকম ভাবে চোখ বা তার শরীর বা তার মাথা কোনোটাই কিন্তু তিনি প্রয়োগ করতে পারছেন না। আচ্ছা, আপনি যেহেতু মূলত কণ্ঠ নাটকের সঙ্গে যুক্ত একজন মানুষ, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই যে কণ্ঠ নাটকের মাধ্যমে যখন একজন অভিনেতা, অবশ্যই তারাও তো অভিনেতা, যখন নাটকে অভিনেতা চরিত্র, তো তারা যখন অভিনয় করছেন, সেটা কি তাহলে মঞ্চনাটকে যারা অভিনয় করছেন তাদের থেকে অনেক বেশি কঠিন হয়ে পড়ছে? কঠিন ঠিক বলবো না, মঞ্চনাটকও যথেষ্ট চর্চার একটা বিষয়। তবে সেখানে ওই যে কথাটা প্রথমেই বললাম, একটু সুযোগ থাকে, অভিনয়টা শরীর দিয়েও আমরা বোঝাতে পারছি। দর্শকের মানে আপনারা কি বলবেন, দর্শক না শ্রোতা কণ্ঠনাটকের ক্ষেত্রে? অবশ্যই দর্শক বসেন, মঞ্চে যেগুলো অভিনীত হয় সেগুলো দর্শক থাকেন এবং তারা শ্রবণ করেন। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রেই যে প্রশ্নটা, যখন দর্শক বসে দেখছেন, আপনারা যখন অভিনয় করেন তখন তো আপনাদের মুখে কি কোনো অভিব্যক্তি থাকে না? আমাদের প্রথম শর্তই থাকে, কণ্ঠনাটক শিখতে গেলে আমাদের যারা গুরু, আমার গুরু শ্রদ্ধেয় শুভাশিস ঘোষ ঠাকুর মহাশয়, তিনি প্রথমেই যেটা বলেছিলেন, তোমরা বেতারে করো বা দূরদর্শনে অভিনয় করো বা মঞ্চে অভিনয় করো, মানে বেতারে করো বা সতারে করো, হ্যাঁ যেভাবেই করো, প্রথম শর্ত হচ্ছে কোনো রকম ভাবে হাত পা শরীরের কোনো অংশ নাড়াতে পারবে না, এমনকি ভুরু পর্যন্ত না। যেমন বিভিন্ন যে আবেগগুলো যখন আমরা কণ্ঠে প্রকাশ করি, যিনি মঞ্চে করছেন তিনি কাঁদছেন, তিনি চোখের জল বের করছেন, তিনি মুখ বিকৃতি করতে পারেন, কান্নায় যেমন হয়, আমরা কিন্তু সেটা পারবো না। বেশ, কিন্তু মঞ্চনাটকের ক্ষেত্রে তো একটা পোশাক পরিবর্তিত হয়, সাজগোজের একটা বিষয় থাকে, মেকআপের একটা বিষয় থাকে, কিন্তু কণ্ঠনাটকে তো সেই সুযোগ নেই। তাহলে সেই চরিত্রকে যখন প্রকাশ করছেন তাহলে পুরোটাই কণ্ঠের মাধ্যমে করছেন। এখন ধরুন মানুষের না ওই একটা সুন্দরের প্রতি একটা টান থাকে সবসময়। এবার ধরুন যারা অভিনয় করছে কণ্ঠনাটকের ক্ষেত্রে, তাদের পোশাকটা কিরকম হওয়ার বাঞ্ছনীয়? সকলে কি একই রকম পোশাক পরবে? তাহলে দেখতে সিমিলার লাগবে, শুধু কণ্ঠটার দিকে নজর থাকবে, নাকি সকলে সুন্দর সুন্দর শাড়ি পরে, নানা রকম সুন্দর সুন্দর পাঞ্জাবি পরবে? পোশাক বা মেকআপের ব্যাপারটা কি? হ্যাঁ, প্রশ্নটা খুব সুন্দর। এটা নিয়ে তর্ক বিতর্ক আছে। ইদানিং দেখা যাচ্ছে কিছু কিছু কণ্ঠনাটক যারা পরিবেশন করেন, যারা আর কি অভিনেতা, তারা চরিত্র অনুযায়ী পোশাক পরিধান করছেন এবং বেশ সেজেগুজে বসছেন কণ্ঠনাটক পরিবেশন করতে। কিন্তু এটা নিয়ম নয়। অবশ্যই আমি যখন মঞ্চে বসবো আমি তো একটু ফিটফাট হয়েই বসবো, কিন্তু তার মানে এটা নয় যে আমি যে চরিত্রটা অভিনয় করব সেই চরিত্রের মতো আমাকে আমার সাজগোজ করতে হবে। কিন্তু 3-4 জন একসাথে অভিনয় করছেন, সেক্ষেত্রে কি সবার পোশাকটা সিমিলার হতে হবে? একই রকম ড্রেস কোডের ব্যাপার আছে? কোনো কথাই নেই, কোনো আচ্ছা, বেশ। এবারে যে প্রশ্নটি থাকবে তা হচ্ছে যে আমরা যখন সঞ্চালনা করি তখন তো অনেক সময় কাগজে কিছু, রেডিওতে যখন বসে আমরা কথা বলি বা যখন অন এয়ার প্রোগ্রাম হয় তখনও হয়তো কিছু রেফারেন্স হাতের সামনে থাকে। যখন চিঠিগুলো পড়ি তখন চিঠিগুলো দেখে দেখে পড়ি আমরা আনন্দধারাতে, আমরা যখন অনুষ্ঠান করি, বা কণ্ঠনাটকের ক্ষেত্রেও তো এই স্ক্রিপ্ট দেখে পড়াটা হয়। আবৃত্তির ক্ষেত্রে স্মৃতি থেকে পড়ানো হচ্ছে। আচ্ছা, কণ্ঠনাটকের ক্ষেত্রে কেন যারা কণ্ঠনাটকে অভিনয় করছেন সেই সকল অভিনেতারা স্ক্রিপ্টটা মুখস্থ করেন না? মানে এটা কি পাঠই করতে হবে, এরকম কোনো নিয়ম আছে? আমি স্মৃতি থেকেও তো কণ্ঠনাটক করতে পারি, শ্রুতি নাটক করতে পারি। একটা তো চলে আসছে চিরকাল যে শ্রুতি নাটক বা কণ্ঠনাটক যেটাই বলি, এটা কি ফাঁকি দেওয়া? এটাকে ঠিক ফাঁকি দেওয়া বলবো না। এমন হতে পারে, ধরুন যখন আমি মঞ্চ অভিনয় করছি তখন কিন্তু আমার একটা সুযোগ আছে, প্রম্পটার, তিনি কিন্তু আমাকে ধরিয়ে দিতে পারেন আমার যদি ভুল হয়। না, সবসময় প্রম্পটার থাকে? সবসময় থাকলো না, থাকতেও পারে। মানে পেশাদারি নাটকে কিন্তু এখন আর প্রম্পটার থাকেন না। এবং আমার সেখানে আরেকটা সুবিধা আছে কি, আমি হয়তো একটা ডায়লগ ভুলে গেলাম, ভুলে গিয়ে আমি পরের ডায়লগটাতে মেকআপ করে দিলাম, বা আমার সূত্র ধরে আমার পাশে যে আমার সহ অভিনেতা যিনি আছেন তিনি ধরে ফেললেন। এখানে কিন্তু সেই সুযোগটা থাকছে না আমার, কেন কণ্ঠনাটকগুলো এমন ভাবে লেখা হয়, ধরুন একটা নাটক, সেটাকে আমি 10 মিনিটে পরিবেশন করছি, সেখানে 4টি চরিত্র আছে। এবার 4টি চরিত্রকে তো সমমর্যাদা দেওয়াটা আমরা মনে করি উচিত, কারণ 4 জন বসলাম,
দুজন খালি অভিনয় করে গেলাম আর দুজন চুপচাপ একটা বই বা একটা কিছু হাতে নিয়ে বসে থাকলেন, বিশদ দৃশ্য হয়। সেই জন্য সবসময় যারা লেখক হন কণ্ঠনাটক তারা চেষ্টা করেন সমমর্যাদা দিতে। এইবার ধরুন একটা বড় নাটককে বা একটা বড় গল্পকে আপনি 10 মিনিটে এনেছেন, এবার সেখানে প্রতিটি লাইন কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় লাইন। আপনি যদি একটি ছেড়ে যান, একটি লাইন, আপনার পাশে যিনি অভিনেতা তিনি ধরতে পারবেন না, তিনি কিন্তু অসুবিধায় পড়ে যান। এবার আসি মাইক্রোফোনের ব্যবহারে। মঞ্চ নাটকের ক্ষেত্রে অনেক উপরে মাইক্রোফোন ঝোলে, সেটা হাতের নাগালে আসে না। যাত্রার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মাইক্রোফোন অনেক সময় মুখের সামনেও নামিয়ে আনা হয়, আবার আবৃত্তির ক্ষেত্রে, সঞ্চালনার ক্ষেত্রে এবং কণ্ঠনাটকের ক্ষেত্রে, এই তিনটির ক্ষেত্রে বিশেষত জিজ্ঞাসা করছি, সেখানে মাইক্রোফোনের ব্যবহার কি ভিন্নতা রয়েছে? খুবই ভিন্নতা আছে। যেমন সঞ্চালনা আপনি পোডিয়ামে দাঁড়িয়ে করতে পারেন, আপনার পোডিয়ামে একটা মাইক্রোফোন থাকলো, অনেকে হাতে মাইক্রোফোন নিয়েও সঞ্চালনা করেন। বা আবৃত্তির ক্ষেত্রেও একই কথা বলা যায়, আপনি পোডিয়ামেও পরিবেশন করতে পারেন অথবা হ্যান্ডসেট নিয়েও করতে পারেন, কিন্তু কণ্ঠনাটকের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। আমাদের ক্ষেত্রে প্রথম অসুবিধে হচ্ছে মাইক্রোফোনকে হাতে আমরা নিতে পারবো না। প্রথম অসুবিধা হচ্ছে আমাদের হাতে একটি বই বা স্ক্রিপ্ট লেখা একটি কাগজ থাকবে, এবং আমি যদি দাঁড়িয়ে কণ্ঠনাটক পরিবেশন করতে যাই, আমার হয়তো মুখের সামনে যদি মাইক্রোফোন ঝুলিয়ে দেওয়া হয় সেটাও সম্ভব নয়, কারণ বিভিন্ন যে আবেগ কণ্ঠনাটকের মধ্যে আনতে হয়, বা একজন অভিনেতা বসে একক কণ্ঠে 3টি চরিত্রকে যখন শ্রোতার সামনে পরিবেশন করছেন বা দর্শকের সামনে, তখন তাকে অনবরত তার কণ্ঠ পরিবর্তন করতে হচ্ছে, আবেগ পরিবর্তন করতে হচ্ছে, সমস্তটাই যেহেতু কণ্ঠে, সেই জন্য তিনি দাঁড়িয়ে পরিবেশন করতে তার অসুবিধা হয়। বসলে অভিনয়টা ভালো হয়। অনেকে অবশ্য দাঁড়িয়ে করেন, কিন্তু কোথাও যেন আমাদের মনে হয় দাঁড়িয়ে অভিনয়টা যথাযথ হয় না, বসে করতে হয়, এবং মাইক্রোফোনটাকে আমাদের 45 ডিগ্রি মতন সরিয়ে যেটা আমরা রাখি, এবং আমাদের শ্বাস নেওয়াটা শিখতে হয়, কারণ আমরা যদি প্রতিটি কথায় জোরে শ্বাস ফেলি তাহলে সেটা ভীষণভাবে শ্রোতার কানে যায়। যে আবেগগুলো আমরা কণ্ঠে আনি, সে আবেগগুলো খুব সচেতনভাবে আমাদেরকে আনতে হয়। আবেগের কথা যখন এলো, তখন আবেগ, উচ্চারণ ও ভাষা, এই তিনটির মধ্যে তাহলে একটা গভীর সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটাই যদি একটুখানি গুছিয়ে আমাদের কাছে তুলে ধরেন। প্রথমে বলি উচ্চারণ। যদি সঠিক উচ্চারণ আমি না শিখি তাহলে কিন্তু বাচিক শিল্পের কোনো বিভাগেই আমি বিশেষ উন্নতি করতে পারবো না। কোনটা দন্তবর্ণ, কোনটা তালব্য বর্ণ, এগুলো যেমন আমরা স্কুলে শিখেছি, সেগুলো কিন্তু আবার আমাদের চর্চা করতে হয়। 3টে স্বয়ের যে উচ্চারণ, দন্তস্ব, তালিব্যস্ব, মূর্ধন্যস্ব, 3টে রয়ের যে উচ্চারণ, বয়শূন্য র, ডয়শূন্য র, ধয়শূন্য র, এই যে আষাঢ় বলতে গিয়ে আমি যদি আষাঢ় বলি, বর বলতে গিয়ে আমি যে বর বলি, এই যে উচ্চারণের প্রভেদগুলো, এটা আগে আমাকে শিখতে হবে। আর হচ্ছে ভাষা, যদি মনে করুন আমি আঞ্চলিক ভাষায় একটা নাটক করছি, তাহলে সেই তার উচ্চারণটা শিখতে হবে, আমাকে সেই উচ্চারণ শিখতে হবে এবং আঞ্চলিক ভাষাটা কিছুটা জানতে হবে। এর সাথে আবেগটাকে আপনি কি করে যুক্ত করছেন? প্রমিত ভাষায় নাটক যখন আমি পরিবেশন করছি, আমি কিন্তু অনায়াসে আবেগগুলো আনতে পারছি, কারণ আমি কথাই বলি প্রমিত ভাষায়। অতএব আবেগ কণ্ঠে আনতে আমার অসুবিধা হওয়ার কথা নয়, কারণ আমি সবসময় সেই আবেগগুলো আনছি কথা বলতে গিয়ে। কিন্তু যে মুহূর্তে আমি আঞ্চলিক ভাষায় কোনো নাটক করছি, সেখানে একেবারেই ভাষাটা আমার অজানা, সেটা যেমন আমাকে শিখতে হবে, তেমনি শব্দটা যখন আমি উচ্চারণ করছি তার মধ্যে আবেগটাকে আমাকে মেশাতে হবে, অতএব সেটাও আমাকে শিখতে হবে। যদিও এই আলোচনার মধ্যে এই বিষয়টি এসছে, তবুও জানতে চাইবে যে পদ্য এবং গদ্য এই দুই আপনারা নিশ্চয়ই পাঠ করেন, তো সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখেন, দুটোকে ভিন্নতা কিভাবে দেয়? পদ্যের ক্ষেত্রে সেটা আবৃত্তি বলুন বা সঠিকভাবে কবিতা পাঠ বলুন, প্রথম যেটা আমাদেরকে দেখতে হয় সেটা হচ্ছে অর্থটা বুঝতে হবে। আমি যে কবিতাটি পড়ব বা পাঠ করব বা আবৃত্তি করব, সেটাকে আমি বার কতক আগে তো পড়ে নিতে হবে, আমাকে পড়ে অর্থটা বোধগম্য হতে হবে, তারপর তার সুর তাল লয় আমাকে বুঝতে হবে, বুঝে তারপর আমি সেটা পরিবেশন করব। শরীরী বা মুখ অভিব্যক্তি না করে এই যে কণ্ঠ অভিনয়ের কথা আপনি বললেন, তো তার জন্য কি করতে হবে? আপনার এই কথা শোনার পরে যারা এই কাজটিতে এগিয়ে আসার জন্য আগ্রহ প্রকাশ করবে, তো তাদের জন্য আপনি কি বলবেন যে তারা কিভাবে শুরুটা করবে? আমাদের সাধারণত 7 মিনিট বা 10 মিনিটের নাটক পরিবেশন করতে হয়, কিন্তু তার চর্চাটা আমাদের করতে হয় অনেক দিন ধরে, কারণ আমাকে আগেই জানতে হবে নাটকের গল্পটা কি, গল্পটাকে বুঝতে হবে। একটা বড় গল্প ছোট হয়ে আসে, তো সেটাকে বারবার বারবার করে পড়তে হবে, পড়ে তার মানে বুঝতে হবে। তারপর যদি সেটা একক অভিনয় হয়, সেটা সম্পূর্ণভাবে তাকে গলায় আনতে আমাকে অনুশীলন করতে হবে। আমরা এক এক সময় কি করি, আয়নার সামনে দাঁড়িয়েও অনুশীলন করি, যাতে আমার কোনো রকম মুখ বিকৃতি না হয়,
আমি যখন কণ্ঠনাটক পরিবেশন করব। মানে ঠিক মঞ্চ নাটকের উল্টো, মঞ্চ নাটকের ক্ষেত্রে বলা আয়নার সামনে দাঁড়িয়ে অভিব্যক্তিটা দেখো, সেখানে অভিব্যক্তিটা যেন না আসে তার জন্য হ্যাঁ, আমাদের যাতে অভিব্যক্তি না আসে, মানে আয়নাটা দুটো ক্ষেত্রেই আয়নাটা গুরুত্বপূর্ণ। প্রযোজ্য। বেশ, এবারে একটা মজার প্রশ্ন, তা হচ্ছে অনেকে বলেন গলাটাকে খুব ভালো করতে হয়, পুরুষ হলে পরে গম্ভীর গলা একটা দরকার হয়, মানে গম্ভীর ভাবে কথা বলতে হবে, আর নারী হলে পরে খুব সুললিত ভাবে একটা কথা বলা, খুব মিষ্টি মিষ্টি ব্যাপার থাকতে হবে। তো সত্যি কি ভালো গলাটা গুরুত্বপূর্ণ, খুব ভালো গলা গুরুত্বপূর্ণ, নাকি খুব ভালো বলাটা গুরুত্বপূর্ণ? অবশ্যই বলবো ভালো বলাটা ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন, ভালো গলা তো ঈশ্বর প্রদত্ত একটা আশীর্বাদ, সেটা সবার হয় না। এবার শম্ভু মিত্রের যে আওয়াজ আমরা শুনেছি, সেই আওয়াজ তো সবাই পাবেন না। এবার ধরুন, তুলনামূলকভাবে বলছি, একজন সুকণ্ঠের অধিকারী, ঈশ্বর প্রদত্ত কণ্ঠ তার আছে, তিনি কণ্ঠনাটক শিখলেন না, না শিখে তিনি তার মতন করে শব্দগুলোকে উচ্চারণ করে, তার মতন করে ভাব আবেগ না দিয়ে একটা নাটক পরিবেশন করলেন। আবার তারপরেই অন্য একজন, যিনি হয়তো ঈশ্বরের ওই কণ্ঠস্বরের আশীর্বাদটা পাননি, কিন্তু তিনি ভীষণ সুন্দরভাবে চর্চা করে যথাযুক্ত আবেগ দিয়ে স্পষ্ট উচ্চারণে যদি কণ্ঠনাটকটি পরিবেশন করতে পারেন, অবশ্যই হাততালি তিনি বেশি পাবেন। শেষের দিকে চলে এসেছি আমরা, কিছু টোটকা চাইবো, মানে আমরা বা আপনারা যারা এই বাচিক শিল্পের সঙ্গে যুক্ত, যেহেতু এখানে আপনি বক্তার আসনে বসে আছেন, তাই আপনার কাছেই জানতে চাইবো যে কণ্ঠকে ভালো রাখার জন্য কি কি যত্ন নিতে হবে এবং কিভাবে চর্চা করতে হবে। তার পাশাপাশি আরেকটি প্রশ্ন থাকবে, তা হচ্ছে এইসব করতে গেলে কি পড়াশোনা করতে হবে? অনেকের আবার এটা চিন্তা থাকে, আবার বই পড়তে হবে, আমি মঞ্চে উঠবো, নাম করবো, লোকে তালি দেবে, কিন্তু দোমলাটে বই খুলতে হবে, এটা ভাবতেই হয়তো অনেকের গায়ে জ্বর আসে। এই দুটোরই যদি বলে। গলার ক্ষেত্রে আমি বলবো, অনেককে আমরা দেখেছি তাদের যদি গলা ভেঙেও যায়, হয়তো তিনি কথাটা ঠিকমতো বলতে পারছেন না, কিন্তু যেই তিনি মাইক্রোফোনের সামনে বসছেন, তিনি নিখুঁতভাবে নাটক পরিবেশন করে দিচ্ছেন। আবার অনেকে গলা নিয়ে খুব চিন্তিত থাকেন, অনেকে বেশি ঠান্ডা খান না বা বেশি গরম খান না, এ সমস্ত ব্যাপার স্যাপার আছে। আমি বলবো যে গানের ক্ষেত্রে যতটা গলার যত্নের দরকার হয়, কণ্ঠনাটকের ক্ষেত্রে ঠিক ততটাই গলার যত্নের দরকার হয়। কারণ গলা ভেঙে গেলে আপনার আত্মবিশ্বাসটা অনেকটা কমে যাবে। আপনি হয়তো জানেন আমি বসে নাটকটা পরিবেশন করে দেব, কিন্তু একটা ভয় তো ভেতরে কাজ করে, সেই জন্য গলার যত্নটার দরকার। আরেকটা হচ্ছে চর্চার সময়, মানে একেবারে কোমল সাটা আমাদের ভীষণভাবে চর্চা করতে হয়, না হলে খাদে আমাদের গলা যায় না। তো এইগুলো যদি না শিখে, না জেনে, বা অনেক উঁচুতে আমি যখন একটা রাগের অভিব্যক্তি প্রকাশ করছি, আমি তো চিৎকার করতে পারবো না, আমি জোরে বলবো। আবার খাদে যখন গলা নিচ্ছি, যাতে কর্ণগোচর হয় আমার প্রতিটি শব্দ, সেটার জন্য আমাকে কিন্তু গলা ঠিক রাখতে হবে, গলাকে সেই মতো প্রস্তুত করতে হবে। এবার পরের প্রশ্নটা আপনি যেটা বললেন, পড়াশোনা, অবশ্যই ভয় পাওয়ার কিছু নেই। অনেকে বলেন কণ্ঠনাটকের কোনো ব্যাকরণ হয় না, কিন্তু আমাদের গুরু তিনি বিশাল ব্যাকরণ আমাদের শিখিয়েছেন। সেই সব ব্যাকরণগুলো ভীষণভাবে সাহায্য করেছে নাটক পরিবেশনের ক্ষেত্রে। কাজেই যেমন মঞ্চনাটক চর্চা ছাড়া হয় না, অভ্যাস ছাড়া হয় না, অনুশীলন ছাড়া হয় না, কণ্ঠনাটকও তেমনি চর্চা বা অনুশীলন বা ব্যাকরণ ছাড়া কিন্তু হয় না। এতক্ষণ ধরে আপনার কথা আমরা শুনলাম, এবারে আপনার কাছ থেকে একটি কণ্ঠনাটকের যদি ছোট্ট একটা অংশ শুনতে চাই, এবং একজন মানুষই যদি একাধিক চরিত্র অভিনয় করেন, তাহলে আরো একটু বেশি আকর্ষণীয় হয়ে উঠবে আমাদের কাছে। তো এটা যদি আপনি একটু উদাহরণস্বরূপ শ্রোতা বন্ধুদের জন্য নিবেদন করেন। যে নাটকটি পাঠ করব সেটির নাম হচ্ছে ঋণ, লেখক শ্রদ্ধেয় শুভাশিস ঘোষ ঠাকুর। নাটকে দুটি চরিত্র, স্বামী এবং স্ত্রী। স্বামীর নাম হচ্ছে সুকেতু, স্ত্রীর নাম হচ্ছে মনামি। আশ্চর্যের ব্যাপার, কখন এসেছিল বললে? দুপুরে, এই 3:15 হবে। শুয়েছিলাম গো, হঠাৎই ডোরবেল, ভাবলাম হয়তো কুরিয়ার। ও মা, দরজা খুলে দেখি দাঁড়িয়ে আছে। একদিন কোনো খোঁজখবর নেই, হঠাৎই একদম বাড়ি এসে হাজির। দেখে তো প্রথমে চিনতেই পারিনি, কি বিশ্রী চেহারা হয়েছে, তেমনি পোশাক আশাক, মুখে নাকামানো দাড়ি, সে আর কি বা হবে। একটা কি ছুটকো ছাটকা কাজ করে শুনেছিলাম, ওই কোনো প্রাইভেট ফার্মে। দেখো চলে তো এলো, আর আমি সব কাজকর্ম ছেড়ে এই দুপুর বেলায়। অথচ ভাবো, স্কুলে পড়ার সময় ওই ছিল নাকি আমাদের ক্লাসের ফার্স্ট বয়। ওকে নিয়ে টিচারদের কত কথাই না হজম করতে হয়েছে আমাদের। ওনাকে একটা জুয়েল, আমাদের জন্য দৃষ্টান্ত। দেখো দুপুরবেলাটা একা থাকি, এভাবে চলে এলো। আবার যদি চলে আসে কখনো, তেমন কিছু ভাব দেখলে নাকি? তোমাদের তো নাকি একটা 6
সেন্স থাকে পুরুষ বোঝার। দূর, কই, ওই তো এলো। জানো, হাতে দুটো কমলা লেবু, বললো আপনাদের মেয়েটার কথা ভেবে আনলাম। লেবু, তাও শুধু দুটো। পাগল নাকি? জানো, বাইরের সোফাটায় বসলো, তেমন কোনো কথাও বললো না, কেমন অদ্ভুত চুপচাপ। বললাম, চা খাবেন? ভেবেছিলাম এমন অসময়ে নিশ্চয়ই না বলবে। ও মা, এক কথায় রাজি হয়ে গেল। চা আর বিস্কুট দিলাম। কি যেন একটা বললো না, মানে বলবো বলবো ভাব করলো। বললো, জানতে চাইলে না কেন হঠাৎ এসেছে? ওরে হ্যাঁ, করলাম তো। বললো এদিকেই নাকি এসেছিল ডাক্তারের কাছে। এই জানো, ওর ছেলের নাকি খুব শরীর খারাপ। যেন জিজ্ঞেস করছিল তুমি কখন ফিরবে, দেখা হবে কি না। ওর মতন নাকি আমি, যে দুপুর 3টের সময় উইকডেতে নিজের বাড়িতে বসে থাকবো। খুব খারাপ লাগছিল গো। মলিন জামা কাপড়, তেমনই চেহারা। জীবনের কাছে সম্পূর্ণ পরাজিত একটা লোক। কি আর দেব, দুটো সন্দেশ ছিল ফ্রিজে, তাই দিলাম। এই নাটকটিতে যে দুটি চরিত্র, আশা করি আমার মনে হয় আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। নিশ্চয়ই না, এবং আপনি সুন্দর জায়গাতে শেষটাও করলেন, মানে ওই সন্দেশ দিয়ে, মানে মিষ্টি মুখ দিয়ে শেষটা হলো। শ্রোতা বন্ধুদের জন্য সবশেষে কি বার্তা দেবেন? সবশেষে বলবো, বাচিক শিল্প অত্যন্ত সুন্দর একটা শিল্প, অত্যন্ত শিক্ষণীয় একটা শিল্প। সুন্দর করে শিখুন, সবাই চর্চা করুন। বাচিক শিল্পীদের আজকে প্রচুর মূল্য। আপনারা নিশ্চয়ই একসময় চর্চার দ্বারা, শিক্ষার দ্বারা ভালো বাচিক শিল্পী হতে পারবেন। অজস্র ধন্যবাদ আপনাকে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বললাম বাচিক শিল্প যখন মঞ্চে, এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বললেন বিশিষ্ট বাচিক শিল্পী, সাহিত্যিক, সমাজসেবী শ্রীমতী অপর্ণা ভট্টাচার্য মহাশয়া। এবং তার কথা সূত্র ধরে সবশেষে এটাই বলতে পারি যে বাচিক শিল্প শুধু সুন্দর গলার বিষয় নয়, একটি অনুভবের শিল্প, ভাষা বোধের শিল্প, চিন্তার শিল্প। সঞ্চালনা, আবৃত্তি, কণ্ঠনাটক কিংবা মঞ্চনাটক, প্রতিটি ক্ষেত্রেই প্রয়োজন নিয়মিত চর্চা, পড়াশোনা, পর্যবেক্ষণ, এবং সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের অনুভূতির স্পর্শ করার মতো ক্ষমতা। কণ্ঠ কখনো চরিত্র হয়ে ওঠে, কখনো দৃশ্য তৈরি করে, কখনো নিঃশব্দ অন্ধকারেও আলো জ্বালায়। আর সেই কারণেই বাচিক শিল্প কেবল বলা নয়, এটি এক গভীর মঞ্চ সৃষ্টি। আজকের অনুষ্ঠানে সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আবার অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ভালো থাকবেন সকলে।